আমি আপনাদের এই আসলে একেবারেই ক্ষুদ্র, এত বড় মাপের মানুষদের সাথে আমি যদিও শিক্ষকতায় আছি, কিন্তু আমি মনে করি শিক্ষকের থেকেও কবি সাহিত্যিকটা অনেক বড়। কারণ ওনারা তাদের কাব্যে বা সাহিত্যে যেটা চিন্তা করেন সেটা আগামী, বিশেষ করে আগামী 100-200 বা 400-500 বছর সামনে চিন্তা করি। ওনারা দার্শনিক। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত মুখ্য আলোচক কবি হাফিজ রশিদ খান, উপস্থিত কবি ওয়াইদ মজুমদার, গল্পকার মারুফ আক্তার, পাঠক তারেকুর রহমান এবং সঞ্চালক, এবং বিভিন্ন সাহিত্যের বিভিন্ন অঙ্গনে যারা কাজ করছেন এখানে যারা উপস্থিত আছেন তারা, আমার প্রিয় সহপাঠী কমলদেব বর্মন এবং আমাদের বন্ধুপত্নী, তো বেশি না ছোট করে ধন্যবাদ দিচ্ছি। আর আমার উচ্চারণে 30 60 একটু আসবে, আপনারা একটু মাইন্ড না করলে খুশি হবো আর কি। তো আমি আসলে দেওয়ার সেনকে আমি একবার ছোটবেলাটা বলবো, কেরিয়ারটা বা সংসারটা এটা হয়তো শুনতে চাইলে বোধের কাছ থেকে শুনবেন। সম্ভবত 83 সাল হবে, তো 82 বা 83 এরকম হবে। আমাদের পার্শ্ববর্তী দমদমা স্কুল, তখন স্কুলে পড়াশোনা খুব একটা ভালো ছিল না। আমাদের সরকারহাট প্রাইমারি, যেটা নিজামুল কলেজের পাশে লাগে, তো স্কুল ওই সময়ে দ্বিতীয় কি তৃতীয় শ্রেণীতে দমদমা স্কুল থেকে একটা ছেলে আসলো, একটু নাদুস নুদুস। তো আমাদের ওই সময়টাতে প্রাইমারি স্কুলে ইউনিফর্মে বাধ্যবাধকতা ছিল না, অনেক হাই স্কুলও ছিল না। তো আমরা যে যার মতো করে পড়ে আসতাম। আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী একটা জামা থাকতো বেশিরভাগের, ওইটাই নানা বাড়ি গেলো ওইটা, দাদার বাড়ি গেলো ওইটা, স্কুলে গেলো ওইটা, হাটে গেলো ওইটা। তো তো দেখলাম তার গায়ে তখন ছিল একটা ঘিয়ে রঙের হাফ জ্যাকেট, প্রায় যেগুলো করতো। ওখানে BOSSEN দিয়ে কিছু একটা লেখা ছিল। হ্যাঁ বোঝেন, মনে পড়ে, আমার মেমোরি কিন্তু আছে সেটা, এটা আমার খুব প্রিয় ছিল। হ্যাঁ, তো এবং যে কালার প্রায় পড়তো সেটা গেঞ্জি হ্যাঁ গেঞ্জি। তো ওই সময়টাতে আমার পড়াশোনা একটু ভালো ছিলাম, তো আর অন্যগুলোতে ভালো ছিলাম না। বিশেষ করে এই আচার আচরণ কিছুটা ডান পিঠে ছিল। খেলাধুলায় প্রায় আমার সন্ধ্যায় বাড়িতে বিচার বসতো। আমার মা চিফ জাস্টিস ছিলেন এবং সব স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ জাস্টিস সব, তো ওর সাথে প্রায় আমার লেগে যেত এবং অনেক কষ্ট পেয়েছি। এরপরে আমার একটু অবনতি ঘটে, সে কিন্তু উঠে আসে। আমি তো রাখতে পারি না, বিশেষ করে আমার বাজের সঙ্গে জড়িয়ে যায় কিছু আড্ডা, একটু পেছনে পড়ে যায়। সে কিন্তু তার অগ্রগতি হচ্ছিল। তো আমি তার ফ্যামিলির দিকে একটু ফিরে যাই। সে তার বাবা মায়ের একেবারে কনিষ্ঠ সন্তান। তো তার বাবাকে আমি যখন দেখেছি, অর্থাৎ ও যখন ভর্তি হয়, সম্ভবত উনি অবসরপ্রাপ্ত, আর ওদের প্রচুর ল্যান্ড প্রপার্টি ছিল। ওদের বাড়ির পাশে আমাদের একটা জমি ছিল, 1 বিঘার মতো হবে। তো ওই জমিটার 2টা জমি পরে ওদের বাড়ির সীমানা শুরু, চারপাশে প্রচুর বাঁশঝাড়, তেঁতুল গাছ, বিশাল একটা বাড়ি, মানে প্রচুর ভূসম্পত্তি ছিল তাদের। তো এই ভূসম্পত্তি রক্ষা করতে গিয়ে ওর দাদারা কিন্তু শিক্ষিত, ওই আর ওনারা চাকরি বাকরিতে যান নাই, কৃষিকাজ করতেন। মানে ওটা না করলেও চলতো, ওর বাইরে ছিল, পড়াশোনাও ছিল। ওনারা ওই যে ভূসম্পত্তি প্রচুর, এগুলো চাষবাস করতে করতে আর চাকরির কথা চিন্তাও করে নেই। তো দেখতাম ওকে, আমরা যখন আমাদের জমিতে কাজ করার জন্য যেতাম, ধান আনার জন্য, আমাদের কামলা ধরে ধান লাগাতো, কাটাও কামলা, আমরা তবুও জমিতে যেতাম। তো দেখতাম যে ও কৃষিকাজ ওর বাবাকে বাইরেকে হেল্প করতো। ও কিন্তু পড়াশোনা যেমন ভালো ছিল মোটামুটি, ও কিন্তু ভালো হয়েছে কিভাবে, পরিবারকেও সাপোর্ট দিয়েছে, না করলেও চলতো। ওদের তো আমাদের কামলা টামলা পাওয়া যেত, কিন্তু ওই কাজগুলো করেই সে পড়াশোনা ভালো করেছে। আর এখনকার ছেলেরা কোনো কাজ, ফ্যামিলিকে কোনো সাপোর্ট না দিয়ে কিন্তু পড়াশোনায় ভালো করছে না। তো এরপরে আপনার বিভিন্ন সময়ে মোটামুটি তার অগ্রগতি হচ্ছিল, আমি তো পেছনে যাচ্ছিলাম। তো ক্লাস 9 বা 10-এ তার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল স্কুলে।
আমাদের এই দোতলার স্কুলের পাশ দিয়ে বারান্দার পাশ দিয়ে তার বিদ্যুতের লাইন গেছিল, ওটা ওপেন ছিল। তো একদিন দুষ্টামি করে কি মনে করে ওটাতে হাত দিয়ে দুষ্টামি করতেছে, তো শর্ট খাইছিল মনে হয়। পরে আমাদের হেড স্যার খুব শাসন করছিল। প্রপার্টি লাইন ছিল। হ্যাঁ, একটা বড় বিপদ গেছে। বড় বাচ্চা চোখ করছে পড়ে গেছিলাম, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। ব্লাড চলে আসছিল সব। তো এরপরে এসএসসিতে সে আমার যদি ভুল না হয় সম্ভবত 850 কাছাকাছি নম্বর পেয়ে এসএসসিটা শেষ করছে, খুব ভালো নম্বর নিয়ে। তো তবে এমনি 735। তো এ পড়াশোনা খুব ভালো ছিল, তবে খেলাধুলায় অত ছিল না সমাজ, মানে পড়াশোনা 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 কৃষিকাজে বাবাকে ভাইদেরকে সাহায্য করা। আমি মাঝে মধ্যে দুই একবার ওদের বাড়িতে গেছি, তখন দেখছি তখন থেকে তার মানে এই পাঠ্য বই ছাড়াও প্রচুর নিজে একটা লাইব্রেরি গড়ে তুলেছে ঘরের মধ্যে, ব্যক্তিগত প্রচুর কালেকশন ছিল। আবার সঙ্গীত চর্চাও করতো, তার বইয়ের মাঝে মাঝে বেলপাতা আরও কি কি এগুলো থাকতো প্রত্যেকটা মাঝে মাঝে, নিশ্চয়ই ঠিক আছে না? হ্যাঁ, তারপর আর তোমরা এগুলো বের করে ফেলে দিলে। হ্যাঁ, তারপরে এরপরে আর বাইরে যায় নাই, নিজাম কলেজে ভর্তি হয়েছে। তখন আমাদের কলেজের পড়াশোনার মান ভালো ছিল। এইচএসসিতে সে আমাদের কলেজের টপার হয়, ফার্স্ট ইয়ার ফাইনাল এবং ফাইনালেও। তো আমার যদি ভুল না হয়ে থাকে, তার টার্গেট ছিল মেডিকেলে পড়ার, যদিও এমনি ওপেন কখনো বলে নাই। আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে ছিল, হ্যাঁ, ভালো নম্বর ছিল। তো দুর্ভাগ্য বলি সৌভাগ্য বলি, পরে ইউনিভার্সিটি ভর্তি হলো, মনে হয় সেকেন্ড টাইম আর ট্রাই করে নাই সুযোগ থাকার পরও। তো বাবা মারা গিয়েছিল। হ্যাঁ, তার বাবা মারা 93 সালে তো নাকি? আমার ওদের পরীক্ষা শেষ হয়েছিল ধরো যে 22 তারিখে জুলাই আগস্ট। এরপরে ইন্টারে তো ভালো করলো, পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলো। নম্বর ছিল, যে কোনো ভালো একটা বিষয় নিয়ে পড়ার তার সুযোগ ছিল, যে মোটামুটি নম্বর ছিল। হয়তো সাপোর্টটা তার বড় ভাইদের কথা পরে আসতেছি। এরপরে সে থাকতো নালাপাড়ায়, এই ওইখানে একদিন গেলাম সকালবেলা, দেখতে সে হারমোনিয়াম বাজে গান রেওয়াজ করতেছে, গানের চর্চা করতেছে। তারপরে আমাকে ওখান থেকে নিয়ে গিয়ে বললো আসছে নাস্তা করে দিল। তো আসলে ওদের ফ্যামিলিটা আমাদের এলাকায় খুব রেসপেক্টিভ ফ্যামিলি, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে খুব রেসপেক্ট করে। আর ওদের গ্রামের নামটা হচ্ছে নবাবপুর, কিন্তু আমাদের লোকমুখে সবাই বলে সেনগ্রাম। তার মধ্যে একটা দাপট সম্মান ছিল, মানে সবাই, ওর দাদারা, ওর বাবা সবাই অসাম্প্রদায়িক, এবং প্রত্যেক মানুষ। তখন যে জমিদারি কথা ছিল না, আমার ঠাকুরদা ছিলেন আর কি, আমরা এগুলো কিছু দেখি নাই আর কি। হ্যাঁ, সকলেই মোটামুটি এখনো সম্মানিত ওদের ফ্যামিলির সবাই। আর ওর আসলে খুব একটা বাইরে যাওয়ার, বিশেষ করে ঢাকাতে চেষ্টা করার মতো ইয়ে হয় না বলতে, তার বড়দা যারা ওনারাও খুব সহজ সরল, সেও খুব সহজ সরল, মানে সাহস করে একটা রিস্ক নিয়ে ঢাকা যাব বা ইয়ে করবো, যোগ্যতা থাকা সত্ত্বেও অতটুকু ইয়ে করে না যে কোনো কারণে। আর ক্যারিয়ার বা ফ্যামিলি নিয়ে সেটা আমি বলবো না, তবে তার বাবার একটা ভুল হয়ে গেছে ছেলেটার নাম নিয়ে। তার নাম দেবব্রত সেন না রেখে যদি গৌরী সেন রাখতো ভালো হতো। আমাদের ক্লাসমেট, আমরা 2021 সালে একটা রিউনিয়ন করি আমাদের স্কুলে। এরপরে আমরা অনেক চালিয়েছি। তো যখন ওকে বলেছি বন্ধু আমাকে তো এই সমস্যা, মনে করেন আমাদের ইয়েটা ছিল কে সেটাতে বলছি, সে মোটামুটি আমারটা আগে না, আমি এত টাকা দিলাম। আমাদের একটা বন্ধু মারা গেছে, তার মেয়ে মাদ্রাসায় পড়তো, সাহায্য চেয়েছি, ধরো 1000 টাকা নাও, 500 টাকা নাও, এগুলো তোমরা কালেকশন করে দিয়ে দাও। এই জন্য বলতেছি ওর নাম দেবব্রত সেন না রেখে গৌরী সেন রাখলে ভালো হতো। তো এখন ওই যে বলে লাগে টাকা দেবে গৌরী সেন, ওই রকম, মানে কেউ যদি বিপদে পড়ে মানে সে এগিয়ে আসবে আমাদের নেটওয়ার্কের ভিতরে পড়লে। আর এবং আমাদের বন্ধুদের তার এটা নিয়ে গৌরী সেন হওয়া নিয়ে একটা বিরক্তি আছে, তার বিরক্তির বড় প্রমাণ হলো কমল। সে মাঝে মধ্যে রাগ করে তার এই গৌরী সেন হওয়া নিয়ে, মানে
আমি তোমার থেকে কম আছি, তুমি সবসময় দিবা, আমি কি দিতে পারি না? এবং এবং আমার যতটুকু মনে হয় তাদের দুজনের মনোমালিন্য এটাই, মানে বরিশে না বানি। আর তো এখন আমি আসলে স্কুল লাইফে বন্ধুকে অনেক কষ্ট দিয়েছি, ভালো ছিলাম না, আমি স্বীকার করতেছি। এখন 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 যাক, এই আমারও অপশন যদি তারও অপশন যদি না বলে তুমি এটা বলার কথা ছিল না। কি বলো না বলো, এটা একটু বন্ধুর কাছে আবার ক্ষমা কি? বন্ধু তো বন্ধু তো, বন্ধুটা এটা তো নিরেট, এখানে কোনো শর্ত নাই, কন্ডিশন নাই, আনকন্ডিশনাল। ওই সময় আসলে আমার সাথে যদি হতো আমি কিন্তু মাফ করতাম না, সে কিন্তু কখনো সে মনে করে না এটা, না কখনো সে আমি যে তুই আমাকে স্কুলে ডিস্টার্ব করছিস, কখনো সে মানে তার আচরণে কখনো ইয়ে করে না, বরং পরদিন যেদিন ঝগড়া করেছি পরদিন বুকে টেনে নিয়েছে। তো যাক, আসলে অনেক কথা মানে বলার আছে, বললে শেষ হবে না, আপনাদের হয়তো ধৈর্য কুলাবে না। আঘাত দিয়ে তো কখনো আঘাত জয় করা যায় না। এখন বদিও আছে, বদি যদি শুনে থাকেন ওর কাছে মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এটা আর কি। বৌদি ক্ষমা করবে না রে ভাই। জবটা করে এটা অনেক কঠিন, এরপরেও সাহিত্য চর্চা করা সো ডিফিকাল্ট। তো আমি এই বন্ধুর উত্তরোত্তর সফলতা কামনা করি, আর বিশেষ করে তার দুইটা বাচ্চা, বদি, তার শ্বশুর-শাশুড়ি, সে আমি ওনার পুরো পরিবারের সবাইকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটা কামনা করি। আর তার দেশপ্রেমের কথা যেটা বলি, সে যখন দেশে আসছে আমি বললাম তুই আসলি কেন? তো বললো আসবো না, তোদের সাথে থাকার জন্য আসছি। আমি বললাম ইউরোপ গেলে কেউ আসে? মিডল ক্লাস বা আপার ক্লাস যে জীবনযাপন, যে লাইফস্টাইল, আমাদের দেশটা তো পদে পদে বিরক্তি, হয়রানি, কষ্ট, আসলি কেন? বলো তো তোর সাথে থাকার জন্য আসছি। তাহলে তার শুধু লিটল ম্যাগ না, তার ভাবনা কিন্তু আমাদেরকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশপ্রেম নিয়ে। তাহলে তার যে সাহিত্যের যেটা সে আমাদেরকে দিচ্ছে তার থেকে সে বেশি ধারণ করে আমাদের দেশকে। তো এই জন্য তার দেশপ্রেমের গভীরতা অনেক বেশি। তো আমি আসলে মনে হয় যতই করি না কেন কম হবে। তো আমি আবারও তার এবং আমাদের বৌদি, দুইটা বাচ্চা, আর তার শ্বশুর-শাশুড়ি, সবার পরিবারের সবাই সুস্থতা কামনা করছি। এবং আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, আমার কথাবার্তা যদি ভুলভ্রান্তি থাকে আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ।